সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের ইমিগ্রেশন এবং প্রপার্টি বিষয়ক অনুষ্ঠান ল টক উইথ ভূঁইয়া অপু। অনুষ্ঠানটি উপস্থাপনায় আছি আমি শাহাদাত পলাশ। আপনারা অনুষ্ঠানটি দেখছেন স্কাই আই1 টিভি এবং ফেসবুক পেজ লাইভের মাধ্যমে। আজকের অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন কল করতে পারবেন। আমাদের ফোন নাম্বার 020351555788। তাছাড়াও এই অনুষ্ঠানে আপনারা টেক্সট মেসেজ করতে পারবেন 07985924859। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন বরাবরের ন্যায় আমাদের সবার প্রিয়, ইমিগ্রেশন নিয়ে অনেক দিন যাবৎ কাজ করছেন, বর্তমানে উনি প্রপার্টি ল নিয়েও কাজ করছেন, জনাব ভূঁইয়া অপু। আসসালামু আলাইকুম ভূঁইয়া অপু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই মাস ভাষা আন্দোলনের মাস, আমরা শুরু করছি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন কিংবা যারা ভাষা আন্দোলন নিয়ে সেই সময় আন্দোলন করেছেন তাদের প্রতি আমাদের প্রগাঢ় শ্রদ্ধা এবং ভালোবাসা। সত্যি কথা বলতে আজকে আমাদের এই অনুষ্ঠান বাংলায় হচ্ছে। বিলেতের মতো একটা দেশে যেখানে ইংলিশ ভাষার মানুষ, আমরা সেখানে একটা বাংলায় প্রোগ্রাম করছি। আমাদের বাংলা চ্যানেল এখানে আছে, আই1 টিভি অত্যন্ত সফলতার সাথে আমাদের কমিউনিটিতে বাংলা ভাষাভাষীদের জন্য সেবা প্রদান করে আসছে। আমরা সেই প্রোগ্রামে বাংলায় অনুষ্ঠান করছি, বাংলা কৃষ্টি কালচার দেখাচ্ছি মানুষজনকে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা এই দেশে আছেন, বাচ্চারা যারা আছে, তাদেরকে আমরা বাংলা শেখাচ্ছি, বাংলা কালচার সম্পর্কে জানছি। এই সুযোগটা হয়ে উঠছে কারণ আজ থেকে অনেক বছর আগে আমাদের ভাষার যে বিজয়, 52 সালে যে ভাষার বিজয়, আমি এটাকে ভাষার বিজয় বলি কারণ এটা ছিল আমাদের ভাষার বিজয়, স্বাধীনতার বিজয়, ভাষার বিজয়, দেশের বিজয়। ভাষার বিজয় দিয়েই কিন্তু আমাদের অস্তিত্বের শুরু, বাংলার অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব বাংলা ভাষা দিয়ে শুরু। তো এই ভাষার বিজয় আজকে আমাদের এখানে নিয়ে আসছে এবং এটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করছে। আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমার যতটুকু জানা মতে মায়ের ভাষার জন্য অন্য কোনো জাতি প্রাণ দেন, রক্ত দেয় নাই। তো ব্লিড ফর বাংলাদেশ, ব্লিড ফর ভাষা, আমাদের ভাষার জন্য আমরা রক্ত দিব এবং এখন এটা আমাদের দায়িত্ব। জি, ওনারা আমাদেরকে পথ দেখায় গেছেন, আমাদের জন্য একটা ভাষা দেখান, এটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। ভাষাকে সম্মান করতে হবে, নিজের মায়ের ভাষা, নিজের দেশকে সম্মান করতে হবে, ভাষাকে সম্মান করতে হবে। অন্য ভাষা শেখার প্রতি কোনো বিরূপ নাই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক ভাষা জানতেন, অন্য যে কোনো ভাষায় কমিউনিকেশন করার প্রতি আমার কোনো অনিচ্ছা এবং অনাগ্রহ নাই, কিন্তু সে সাথে নিজের ভাষাকে ভালোবাসতে হবে। নিজের ভাষাকে বিকৃতভাবে প্রকাশ করা যাবে না। নিজের ভাষাকে মানুষের সামনে তুলে ধরতে হবে একটা আদর্শ ল্যাঙ্গুয়েজ হিসাবে, আদর্শ ভাষা হিসাবে, যেটা আমাদেরকে আরও বড় করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমাদের ভাষা, এটাই আমাদের পরিচয়, এটাই আমাদের অস্তিত্ব। আমরা যারা এখানে আছি বিভিন্ন ভাষার মানুষ আছে, লোকাল ডায়ালেক্ট আমরা বলি, অনেক ভাষার মানুষ আছে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই বাঙালি, বাংলা আমাদের ভাষা। তো এই ভাষার জন্য সেই সাথে ভাষা সৈনিকদের সবাইকে সম্মান জানিয়ে আমরা আমাদের নর্মাল অনুষ্ঠানে ফেরত যাই, আশা করি। এবং আমার মনে হয় যে আমরা অন্যের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হওয়াটা খুবই জরুরি। আপনি যদি রিলিজিয়াসলিও চিন্তা করেন, পৃথিবীতে এমন একটা রিলিজিয়াসও নাই যে রিলিজিয়াসটা অন্য রিলিজিয়াসকে হিংসা করতে শেখায়। জি, কারণ যে রিলিজিয়াস অন্য রিলিজিয়াসকে হিংসা করতে শেখায় সেটা কখনো ভালো রিলিজিয়াস হতে পারে না। যদি ভাষাটা এরকম, যে নিজের ভাষাকে ভালোবাসে সে অন্যের ভাষাকে কখনো অবজ্ঞা করতে পারবে না। সুতরাং আমরা একটা বিজয় নিয়ে এসেছি, একটা আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, সেই দাবিয়ে রাখা থেকে আমরা নিজেরা ছিনিয়ে বিজয়টাকে নিয়ে এসেছি। এই বিজয়টার মানে এই না যে আমরা অন্য কোনো ভাষাকে অবজ্ঞা করবো, অন্য কোনো ভাষার প্রতি আমাদের বিরূপ কোনো মনোভাব থাকবে, তা না। আমাদের ভাষাকে আমরা ভালোবাসবো, সেই সাথে অন্যের ভাষাকে আমাদের ভালোবাসবো এবং আমরা চেষ্টা করবো যে আমাদের ভাষাকে ভালোবাসার মাধ্যমে আমরা আরও বড় হতে পারি কিনা, আমাদের ভাষাটাকে আরও বড় করতে পারি কিনা, আরও বেশি রিচ করতে পারি কিনা, আরও বেশি আমাদের জন্য মানুষের মাঝে জনপ্রিয় করতে পারি কিনা। এটাই হবে আমাদের কাজ এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আমাদের সাথে আছেন তাদেরকেও আমরা উৎসাহ প্রদান করব বাংলা শেখার জন্য, বাংলা সঠিক ব্যবহারের জন্য। অলরেডি আই1 টিভি সহ অন্যান্য বাংলাদেশের টিভি চ্যানেল যেগুলো আছে সেগুলোতে অন্যান্য সুন্দর বাংলা প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাদের বাংলা প্রোগ্রাম হচ্ছে। এর মাধ্যমে আমরা এদেরকে আরও উৎসাহিত করতে পারি, আমাদের কমিউনিটির মধ্যে বাংলা ভাষাটাকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে পারি। এবং অনেক কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে এবং কিছু স্কুলে ব্যবস্থা হয়েছে যে বাংলা ভাষা শেখার একটা সুযোগ হয়েছে। আমাদের উচিত সেই অপরচুনিটিগুলো নিয়ে এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে এই সুযোগটা করে দেওয়া যে তারা যাতে শিখতে পারে।
জি, ধন্যবাদ অপু ভাই। তাহলে আমরা অনুষ্ঠানের মূল অংশে চলে যাই। আপনার কাছে আমি শুরুতে একটা প্রশ্ন করব। জি, অবশ্যই। সেটা হলো বর্তমান যে নতুন আপডেট যেটা আসলো, দুইটা বিষয় খুবই আলোচনায় আমাদের কমিউনিটিতে চলে আসছে। একটা হলো ন্যাচারালাইজেশনের, চিলড্রেন ন্যাচারালাইজেশনের যে অ্যাপ্লিকেশন ফি এর একটা রায় এসে গেছে, এবং উবার ড্রাইভারদের যে ওয়ার্কার হিসাবে যে রাইটস তৈরি হয়েছে, সে বিষয়ে দুইটা আপডেট। তো আমরা শুরুতে আলোচনা করব ন্যাচারালাইজেশনে, আর তারপরের অংশে আমরা সেকেন্ড এপিসোডে চলে যাব উবারের বিষয়টা। ধন্যবাদ। আসলে বাচ্চাদের ক্ষেত্রে ন্যাচারালাইজেশন ল কেন্দ্রিক, কিন্তু আসলে এই অ্যাপ্লিকেশনটাকে ন্যাচারালাইজেশন বলা হয় না। এই অ্যাপ্লিকেশনটাকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন, বা আন্ডার 16 নিচে যারা বাচ্চারা আছে তাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। তো এই রেজিস্ট্রেশনের যে অ্যাপ্লিকেশন ফিটা, সেটা 1000 পাউন্ড প্লাস বর্তমানে যে ফিটা আছে। তো এই জন্যই এই জিনিসটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, এবং কোর্টের রায় হিসেবে বলা হচ্ছে যে এই জিনিসটা বাচ্চাদের ব্রিটিশ হওয়ার যে রাইটটা, এটা তাদের রাইট, এটাকে রাইট হিসেবে দেখা হয়েছে। যে কারণে এই এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফি যেটা চার্জ করা হচ্ছে, সেই ফিটাকে আনরিজনেবল বলা হচ্ছে, এবং রিডিউস করার জন্য একটা গাইডলাইন দেওয়া হয়েছে। এটা একটা জাজমেন্ট আসছে। এখনও পর্যন্ত ওইটার কোনো অ্যাপ্লিকেশন শুরু হয় নাই, এখনও পর্যন্ত ওইটার ইমপ্লিকেশন নাই, তবে ধারণা করা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফিটা রিডিউস করবে, এবং আমার ধারণা এটা হয়তো সিগনিফিকেন্টলি রিডিউস করতে পারে, হয়তো 1/3 হয়ে যেতে পারে, হয়তো 50% রিডিউস করতে পারে। হোয়াট এভার ইট ইজ, ইট উইল কাম আপ। এটা নতুন যে ফি স্কেল আসবে, সেই ফি স্কেলের মধ্যে, অথবা ফি স্কেল ছাড়াও হয়তো তারা যদি ইমপ্লিমেন্ট করতে চায়, যে কোনো সময় হোম অফিস ইমপ্লিমেন্ট করতে পারবে, তো রিডিউস একটা ফি আসবে। এটা ভেরি গুড আমাদের জন্য আসলেই। তো তাই কারণ হচ্ছে যে বাচ্চারা এই দেশে, এটা একটা অটোমেটিক রাইট বাচ্চাদের তৈরি হয় বাবা মার ন্যাচারালাইজেশনের পরে, বাবা মা ব্রিটিশ হওয়ার পরে, কিংবা বাবা মার সেটেল হওয়ার পরে যে বাচ্চারা জন্মগ্রহণ করে, তাদের জন্য একটা অটোমেটিক রাইট তৈরি হয়, কারণ তারা ন্যাচারালি ব্রিটিশ হয়েছে, তাদেরকে রেজিস্ট্রেশনটা করতে হয় না। কিন্তু বাবা মার ব্রিটিশ হওয়ার আগে যে বাচ্চারা জন্মগ্রহণ করছে, তারাও কিন্তু ওই রাইটটা পায় যখন বাবা এই রেজিস্ট্রেশন করার মাধ্যমে পায়। তো এই রেজিস্ট্রেশন করাটাকে এত বেশি এক্সপেন্সিভ করাটা একটা বাচ্চার অ্যাপ্লিকেশনের জন্য, অনেক ফ্যামিলির জন্য একটা বার্ডেন হয়ে যায়। যদিও ইমিগ্রেশন ফির যে ঊর্ধ্বগতি, একটা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনে 2000 পাউন্ড, সেই সাথে একটা ফ্যামিলি লাইফের অ্যাপ্লিকেশনে নিয়ার অ্যাবাউট মোর দেন 2500 পাউন্ডের মতো, ইনক্লুডিং ইমিগ্রেশন হেলথ সার্চার সহ ইমিগ্রেশন হেল্প। আমি মনে করি যে এই প্রত্যেকটা বিষয়কেই চ্যালেঞ্জ করা উচিত, প্রত্যেকটা বিষয়কেই এই চ্যালেঞ্জের আওতায় আনা উচিত, এই ফির আর ঊর্ধ্বগতি বন্ধ করা উচিত। আমি যতটুকু মনে করতে পারি, আমার জীবদ্দশায় যখন আমি প্রথম আমার নিজের ভিসা যখন আমি রিনিউ করার চেষ্টা করেছিলাম, তখনও পর্যন্ত আমি বোধহয় একটা সুযোগ পেয়েছিলাম যখন আমাকে কোনো ভিসা ফি দিতে হয়নি। কিন্তু তারপর থেকে Tier 4 এর ভিসা থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু ভিসা ফি দিতে হচ্ছে, এবং এখন এই এত ঊর্ধ্বগতি এত বেশি বেড়ে গেছে যেটা অনেক সময় অনেক ফ্যামিলির জন্য একটা বার্ডেন সৃষ্টি করে। যদিও দেয়ার আর প্রফেশনস ফি ওয়েভারের অ্যাপ্লিকেশন করা যায়, কিন্তু ওই অ্যাপ্লিকেশন আবার সব অ্যাপ্লিকেশনের জন্য কাজ হয় না। যেমন ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের ফি ওয়েভার অ্যাপ্লিকেশন হচ্ছে না। তো এই জন্যই আমি মনে করি এটা একটা ভেরি গুড ডিসিশন। এটা কমিউনিটির মানুষের জন্য অনেক উপকার করবে। কমিউনিটির মানুষের সেবাটা নেওয়া উচিত। যারা কোয়ালিফাই করেন তারা সবাই এই সুযোগটা নেওয়া উচিত। এবং এটা কিন্তু বাবা মার সেটেলমেন্ট হয়ে যাওয়ার পরে বাচ্চা কাচ্চা রিগার্ডলেস অফ দ্যার স্ট্যাটাস, তাদের যে স্ট্যাটাসে থাকুক না কেন, বাবা মা যখন একটা সেটেলমেন্ট স্ট্যাটাসে চলে যায়, তখন কিন্তু বাচ্চাদের এই একটা অটোমেটিক তৈরি হয়, যেখানে তারা রেজিস্ট্রেশন করতে পারে এবং ব্রিটিশ সিটিজেন হতে পারে। তো আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই আপডেটটা সবারই জানা থাকা দরকার, যাতে করে যখন অ্যাপ্লিকেশন করবেন, যখন ইমপ্লিমেন্ট হবে জিনিসটা, তখন যাতে আপনারা সুযোগটা পান। আশা করবো এটা খুব ভালো হবে। ধন্যবাদ সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য। আমি পরবর্তী একটা কোশ্চেনে চলে যাব। অনেকেই আছে যাদের স্পাউস অ্যাপ্লিকেশন করবে কিংবা করতে যাচ্ছে, তো তাদের বর্তমান কাজের অবস্থা, অনেকের কাজ স্টপ হয়ে আছে কিংবা বিজনেস স্টপ হয়ে আছে, তো সেই জায়গায় তারা কিভাবে তাদের অ্যাপ্লিকেশনগুলো কন্টিনিউশন করতে পারবে? জি, করোনার কারণে যে ইনকামের যে থ্রেশহোল্ডটা নির্ধারণ করা আছে আমাদের সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন স্পাউস ভিসার জন্য 18,600, করোনাকালীন এখানে কিছু লিনিয়েন্সি নিয়ে এসছে। তো যদি কোনো কারণে তারা তাদের ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ডটা মিট করতে নাও পারে, এটার একটা প্রসিজিয়ার আছে। তো এখন যদি আসলে সমস্ত প্রসিজিয়ারটা বলতে যায়, অনেক সময়ের বিষয়, তো ছোট্ট প্রোগ্রাম, তো ফাইন্যান্সিয়াল বিষয়গুলোকে এটাকে তারা খুব হোম অফিস একটু সংবেদনশীলভাবে দেখবে। এই করোনার পরিস্থিতি শুরু হওয়ার আগে ফার্লোর পরে যে রিডাকশানটা হচ্ছে, স্যালারি যে রিডাকশানটা হচ্ছে,
এবং করোনাকালীন যদি তাদের ফাইন্যান্সিয়াল অবস্থার কোনো পরিবর্তন হয়, দেয়ার আর ওয়েজ আপনি আপনার অ্যাপ্লিকেশনটা মেক করতে পারবেন। আপনি আপনার পূর্ববর্তী অ্যাপ্লিকেশান, পূর্ববর্তী ইনকাম এবং পূর্ববর্তী পে স্লিপ এগুলো প্রদর্শন করে আপনি অ্যাপ্লিকেশান মেক করতে পারবেন। করে আপনাকে একটা সুন্দর এক্সপ্লেনেশন দিতে হবে যে কেন আপনি এবং কী কারণে আপনার ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ডটা সম্পূর্ণরূপে মিট করছেন না। দ্যার ইজ এ গাইডলাইন, তো এটা 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 অনেক পুরাতন হয়ে গেছে, অনেক দিন ধরে এই ফাইন্যান্সিয়াল গাইডলাইনটা চলছে, অনেক অ্যাপ্লিকেশান হচ্ছেও। এটার কারণে এখনও পর্যন্ত আসলে কোনো রিফিউজাল আমাদের ফার্ম থেকে কোনো চোখে পড়ে নাই যে আসলে কীভাবে তারা দেখবে। তবে আমি মনে করি যে এটা একটা সুযোগ, যদি না থাকে এতে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে আছেন, হয়তো ভয় পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান করবেন কি করবেন না, ভিসা হবে কি হবে না, তো এখানে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা আপনাদের আশেপাশে যারা ইমিগ্রেশনে কাজ করেন, সলিসিটার আছেন, ইমিগ্রেশন অ্যাডভাইজার আছেন, তাদের সাথে কথা বলেন, আপনাদের সিচুয়েশনটা বলেন, দেখবেন যে ইনশাল্লাহ ওনারা আপনাদের জন্য একটা ওয়ে বের করতে পারবে, আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবে। বিকজ দেয়ার আর প্রভিশন অ্যাপ্লিকেশন সেটা তো এখানে এক্সটেনশনের জন্য একই প্রভিশন থাকবে। জি অবশ্যই একই প্রভিশন এই মানে ইনকাম থ্রেশহোল্ডটাকে কীভাবে অ্যাকসেপ্ট করা হবে এবং করোনাকালীনে যে ফাইন্যান্সিয়াল ডিফিসিয়েন্টটা তৈরি হয়েছে, যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটাকে কীভাবে হোম অফিস কনসিডার করবে, এটার একটা গাইডলাইন সুন্দর করে দেওয়া আছে। তো অ্যাপ্লিকেশন করার সময় গাইডলাইনের উপর ফোকাস করে একটা এক্সপ্লেনেশন থাকে, যদি সেই সাথে তাদের যদি জাস্টিফাই করতে পারে যে এই জিনিসটা এই করোনাকালীনে এবং অন্যান্য ফাইন্যান্সিয়াল অবস্থার কারণে হয়েছে, তাইলে আমার ধারণা হোম অফিস ডিনাই করবে না, অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ করবে না ইনশাল্লাহ। আশা করি সুফল পাবেন সবাই। আমাদের অনুষ্ঠানে আপনারা সরাসরি ফোন কল করতে পারবেন ইমিগ্রেশন এবং প্রপার্টি বিষয়ে। আমাদের ফোন নাম্বার 0203-515-5788। তাছাড়াও আমাদের অনুষ্ঠানে আপনারা টেক্সট মেসেজ করতে পারবেন, আমরা টেক্সট মেসেজের আনসার দেওয়ার চেষ্টা করব। 079-859-24859। ধন্যবাদ। ও ভাই, আমরা যে বিষয়টা আমরা শুরুতে আলোচনা করেছিলাম, উবারের যে একটা রায় চলে এসেছে সুপ্রিম কোর্টের, সে বিষয়ে আপনি আমাদের কমিউনিটির উদ্দেশ্যে যদি কিছু আলোচনা করেন। যে অবশ্যই উবারের রায়টা আসলে যুগান্তরকারী একটা রায়, অনেক দিনের লম্বা একটা রায়। সেই 2016 থেকে এই এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে এই ব্যাটেলটা চলছে। তো it took nearly 5 years to get a decision from the Supreme Court, the highest court in this land. তো যে ডিসিশনটা আসছে সেটাতে তারা উবারের যে ড্রাইভার যারা অ্যাপ ইউজ করতেন, ওনারা জাজমেন্টটা ফোকাস করছে 2016 থেকে, যখন থেকে এই ট্রাইব্যুনালে ক্লেমটা আনা হয়েছিল। তো এখান থেকে 2016 থেকে যারা অ্যাপ ইউজ করে ড্রাইভার ছিলেন তাদেরকে ওয়ার্কার হিসেবে ধরা হচ্ছে। তো বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে যারা উবার ড্রাইভার ওনারা হচ্ছেন সেলফ এমপ্লয়েড পারসন। তো সেলফ এমপ্লয়েড পারসনের নিজস্ব স্বাধীনতা, নিজের খেয়াল খুশির মতো কাজ করা। কিন্তু যেহেতু এই কিছু নিয়ন্ত্রণ থাকে উবারের উপরে, সেই উবার যেহেতু কিছুটা নিয়ন্ত্রণ করে, পার্শিয়ালি নিয়ন্ত্রণ করতে পারে ড্রাইভারকে কীভাবে ট্রিপ দেওয়া হবে এবং ড্রাইভার কত টাকা আর্ন করবে, এবং ড্রাইভারের রেটিংয়ের উপরে ড্রাইভারের অ্যাপ অন হয়ে যায়, অফ হয়ে যায়। তো এই উবারের যেহেতু কিছু নিয়ন্ত্রণ থাকে, তো এই ধরনের কিছু 4-5টা ফ্যাক্টর কোর্ট কনসিডারেশনে নিয়ে উবারের যারা ড্রাইভার যারা এই অ্যাপ ইউজ করতেন ওনাদেরকে ওয়ার্কার হিসাবে রেকগনাইজ করছেন। তো এখানে একটা জিনিস সবাইকে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে ওয়ার্কার হচ্ছে যে কয়েকটা প্রভিশন ইউকে ওয়ার্কিং লয়ের আন্ডারে কাভার করে, সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট লয়ের আন্ডারে যেটা কাভার করে। একটা ক্যাটাগরি হচ্ছে এমপ্লয়ি, যারা এমপ্লয়ির যত রাইট আছে সমস্ত রাইটগুলো পাবে। আরেকটা ক্যাটাগরি হচ্ছে ওয়ার্কার, এটা কিন্তু একটা সেকেন্ড ক্যাটাগরি, তাদেরকে কিন্তু এমপ্লয়ি হিসেবে রেকগনিশন দেওয়া হয় নাই। সুতরাং এটা কিন্তু আমাদেরকে সবার আগে জানতে হবে যে এমপ্লয়ি আমরা না, আমরা হচ্ছি ওয়ার্কার। তো যেহেতু আমরা ওয়ার্কার, তো ওয়ার্কার হিসাবে আমাদের কিছু কিছু রাইট থাকবে। তো সেখানে তারা সিগনিফিকেন্টলি যেটা বলছে যে আমাদেরকে এই ন্যাশনাল মিনিমাম ওয়েজেস যাতে আমাদের নির্ধারিত থাকে, সেটা আমাদেরকে মানে উবার ড্রাইভার যারা কাজ করি আমরা, তারা যাতে ন্যাশনাল মিনিমাম ওয়েজেসটা যাতে পায়, এটা যাতে নির্ধারিত থাকে। কারণ এরকম অনেক হয়েছে যে ঘন্টার পর ঘন্টা হয়তো অনেকে অ্যাপটাকে ওপেন রাখছে বিজি হওয়ার কারণে, কারণ তো ভেরি হাই কম্পিটিশান, অনেকে হয়তো ন্যাশনাল মিনিমাম ওয়েজেসটা আর্ন করতে পারেননি, যেটা খুবই কষ্টজনক যে এই সময় এত পরিশ্রম করে গাড়ি, পেট্রোল এবং রাস্তায় রিস্কের ওপর থেকে আর্ন করতে পারেন না। যে এটাই এখন এখানে আলোচনা করা হচ্ছে যে যাতে করে
ন্যাশনাল মিনিমাম দশটা সিকিউর হয়। সেই সাথে অনেকে সিক পে পান নাই, অনেকে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক সময় দুর্ভাগ্যবশত, সেই অ্যাক্সিডেন্টের কম্পেনসেশনটাও হয়তো ঠিকমতো পান নাই, সিক লিভগুলো পান নাই। অনেকের হয়তো প্যাটার্নিটির একটা ইস্যু ছিল, যারা বাবা হয়েছেন এই সময়ে, মা হয়েছেন এই সময়, ওনারা হয়তো এই অপরচুনিটিটাও পান নাই, হয়তো কোনো সাপোর্ট নেই। যদিও এখন কিন্তু ম্যাটার্নিটি এবং প্যাটার্নিটির কিছু প্রভিশন আছে, সিক পেয়ার কিছু প্রভিশন আছে, কিন্তু ওই সময় এটা ছিল না। যখন এই কারণ ছিল না, এই কারণে ওই জিনিসটা চ্যালেঞ্জ হয়েছিল। তো এই চ্যালেঞ্জ হওয়ার কারণে এখন বলা হচ্ছে যে তাদেরকে ওয়ার্কার হিসেবে রাইট দেওয়া হয়েছে। তো ওয়ার্কার হিসেবে রাইট হওয়ার কারণে ওনাদের যারা কাজ করতেন, এখনও যারা কাজ করছেন, অনেকেরই হয়তো এই বিষয়ে একটা অধিকার তৈরি হবে। যদিও আমি একটু ইন্টারাপ্ট করছি, একটু আমাদের কয়েকজন কলার আছেন, আপনি যদি একটু সংক্ষেপে। না, অবশ্যই আমরা কল নিই কিংবা পরবর্তীতে আলোচনা করতে পারি। আচ্ছা, ঠিক আছে, কারণ ধন্যবাদ। আমরা আবার আলোচনায় ফিরে আসবো। কলাররা ওয়েট করবেন, এটাও কেমন দেখায়। জি, আমরা তাহলে কল নিচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি আমি তুমি মাত্র যে আমি একটা জিনিস জানতাম, আমার একটু বাগনা আনছিলাম বাংলাদেশ থেকে রাইট টু এবারে। জি জি, তো তার মেয়াদ গিয়া তার বিচার যে টাইম আছে ওটা শেষ হবে। রাইট টু এবারের মানে কোনো বিচার লিমিট আছে, ওটা তো জানতে চাইছিলাম যে আমি ব্রিটিশ পাসপোর্টে অ্যাপ্লাই কুইক করা লাগবে না আস্তে আস্তে করা যাইব, ওটা জানতে পারছিলাম। জি, রাইট অফ, ধন্যবাদ আপনার কলের জন্য। কলার, রাইট অফ অ্যাবোর্ডের যে ভিসা, এইটার কোনো লিমিটেশন নাই, এটা আনলিমিটেড। উনি রাইট অফ অ্যাবোর্ড নিয়ে আসছে, ব্রিটিশ সিটিজেনের সাথে ওনার খুব কোনো পার্থক্যই নেই। কিন্তু রাইট অফ অ্যাবোর্ডটা কন্টিনিউ করবে পাসপোর্টের এক্সপায়ারির সাথে। যে পাসপোর্টটার মধ্যে ওনাকে স্টিকারটা লাগানো হয়েছিল, সেই পাসপোর্টটা যদি এক্সপায়ার হয়ে যেয়ে থাকে, তাহলে আপনাকে রাইট অফ এই এন্টাইটেলমেন্টের যে স্টিকারটা হয়, সেটাকে নতুন একটা পাসপোর্ট করতে হবে এবং সেই নতুন এন্টাইটেলমেন্টের স্টিকারের জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। 372 পাউন্ডের মতো, যতটুকু আমি মনে করতে পারি। লাস্ট টাইম একজন আপনার মতো আরেকজন কলার ফোন দিয়েছিলেন। 372 পাউন্ড হবে এটার ফি। এটা করে আপনাকে রাইট অফ এন্টারটেনমেন্টের এই নতুন পাসপোর্টের স্টিকারের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। রাইট অফ অ্যাবোর্ড একবার হলে এটার কোনো এক্সপায়ারি নেই, এটার আজীবন চলতে থাকবে। ব্রিটিশ সিটিজেনশিপ যেমন চলতে থাকে, আনলেস ইজ বিন রিভোকড। তো এই হচ্ছে কথা, ঠিক আছে। তো আপনাকে নতুন পাসপোর্ট করতে হবে, সেই নতুন পাসপোর্টে নতুন স্টিকার লেগে থাকবে। যদি পাসপোর্টটা এক্সপায়ার হয়ে থাকে তাহলে, আর যদি না করে থাকে তাহলে এটা ঠিক আছে, সব কিছু ওকে আছে, আপনি নর্মালভাবে স্বাভাবিকভাবে আপনি চলতে পারবেন। ধন্যবাদ আপনার কলের জন্য। ধন্যবাদ বাবু ভাই, সুন্দরভাবে আলোচনা করার জন্য। আমরা নেক্সট কলে চলে যাব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি কি লয়ারের সাথে কথা বলতে পারি? হ্যাঁ, জি জি জি, লয়ার শুনছেন, আপনি প্রশ্নটা করুন প্লিজ। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ, উনি তো ইংলিশও বুঝেন না, ইংলিশও লেখাপড়াও নাই, আর উনি ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন নাকি। সো উনি তো ডিজাইবলের মতো আর কি, উনি পড়তেও পারেন না, বুঝেনও না, ইংলিশ তো বুঝেনি না। সো ওনার জন্য কি কোনো অন্য কোনো অপশন আছে? জি, ধন্যবাদ কলার আপনার কলের জন্য। জি, ওনার জন্য অপশন আছে। ওনার যদি লার্নিং ডিসেবিলিটিস থাকে, আপনি আপনার জিপির সাথে এবং আপনার মেডিকেল টিম আপনি যাদের সাথে আছেন রেজিস্টার করেন, ওনাদের সাথে কথা বলুন। এটার একটা অ্যাসেসমেন্ট হবে, ওনারা আপনাকে একটা অ্যাসেসমেন্ট করার জন্য পাঠাবে। সেই অ্যাসেসমেন্টটা হলে যখন ওনাকে তারা সার্টিফাই করবে যে হ্যাঁ উনি লার্নিং ডিসেবিলিটিসের মধ্যে ভুগছেন, তখন ওনার জন্য আর ইংলিশ রিকোয়ারমেন্টটা থাকবে না, ঠিক আছে। এই ইংলিশ রিকোয়ারমেন্টটা ছাড়াই উনি তখন অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে। তো এটা নিয়ে যেহেতু আপনি অ্যাপ্লিকেশন করতে চান, আপনি কথা বলুন। এইটা সেই জায়গায় কি লাইফ ইন দ্য ইউকেও আপনি লার্নিং ডিসেবিলিটিজের এক্সামশন রুলের মধ্যে আপনি কভার করতে পারবেন সব কিছু, ঠিক আছে। আপনার এটা তো লার্নিং ডিসেবিলিটিস, আপনি তো করতে পারছেন না, যেহেতু আপনি এক্সামশন রুলে যাচ্ছেন, আপনি এক্সামশন রুলের আন্ডারে, লার্নিং ডিসেবিলিটিসের আন্ডারে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটা স্পেসিফিক রুল আছে, স্পেসিফিক গাইডেন্স আছে, এবং এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। যেহেতু মেডিকেল ইস্যু, আল্লাহ মাফ করুক, তারপরেও যদি মেডিকেল ইস্যু থেকে থাকে, আপনারা মেডিকেলের একটা ডকুমেন্ট নিতে হবে, সেই ডকুমেন্ট নিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা এই জিনিসটাকে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা কোনো একজন সলিসিটর অথবা ইমিগ্রেশন অ্যাডভাইজারের সাথে কথা বলুন, উনি আপনাদেরকে বলে দিবেন যে আসলে এই যে মেডিকেল ডকুমেন্টটা আপনারা কীভাবে পেতে পারেন। ওই মেডিকেল ডকুমেন্টটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি আপনার ওয়াইফের ভিসা হবে ইনশাআল্লাহ, ডোন্ট ওয়ারি, এবং সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ধন্যবাদ আপনার কলের জন্য। ধন্যবাদ বাবু ভাই, আমরা নেক্সট কলে চলে যাব। জি অবশ্যই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন হলো যে আমার বোন 2014-এ সেটেলমেন্ট পাইছে, স্পাউস মানে হাজবেন্ডের থ্রুতে আর কি। আচ্ছা, তো ওই সময় যে ইংলিশ দিয়ে এবং লাইফ ইউকে দুটাই দিয়েছেন, আর
এখন তো সে ন্যাচারালাইজেশন হয় নাই, এখন ওই তো ন্যাচারালাইজেশন অ্যাপ্লাই করতে চাচ্ছে, তো ওই ইংলিশ সার্টিফিকেটটা কি ভ্যালিড থাকবে না? ওটা ইয়ে ছিল না, সিটিজিএল ইসল বা এরকম না, ওমিট সামথিং এর নাম লেখা ছিল ওই সার্টিফিকেটটা ছিল। জি ধন্যবাদ আপনার কলের জন্য। জানতে চাচ্ছি- জি আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি আরেকটা কলের বিষয়ে, আরেকটা প্রোগ্রামের বিষয়ে আলোচনা করেছিলাম। স্ট্যান্ডার্ড রুলটা হচ্ছে, যদি আপনি সেটেলমেন্টে কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ইউজ করে থাকেন, ব্যবহার করে থাকেন, এবং সেই ইংলিশ সার্টিফিকেটটা যদি তখন ব্যবহৃত হয়ে থাকে, তবে ন্যাচারালাইজেশনের অ্যাপ্লিকেশনে আপনি সেম ইংলিশ সার্টিফিকেটটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুল। এর মাঝখানে কিছু কিছু পরিবর্তন আছে, সেটার এই সেটেলমেন্টের অ্যাপ্লিকেশনের সময় যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা হয়ে থাকে, তখন এখানে কিছু পরিবর্তন হয়। তবে নর্মাল রুলটা হচ্ছে, যদি সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন থেকে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনে যান, আপনি ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনে সেই ইংলিশের সার্টিফিকেটটাকে আবার ইউজ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে, যদি আপনি এখন আগে ছিল 2টা, এখন বোধহয় 4টা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোভাইডার আছে, তাদেরটা যদি না হয়ে অন্য কিছু যদি হয়ে থাকেন, আমার ধারণা আপনার ওয়াইফ ওইটা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরেও যেহেতু আমরা আপনার ওই ডকুমেন্টটা দেখি নাই এবং এটার পরিস্থিতিটা কী, এবং এই কিছু কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট একটা সার্টেন সময় পর্যন্ত ভ্যালিড ছিল এটা, এবং এরপরে এই অ্যাপ্লিকেশনগুলো, ওই ডকুমেন্টগুলো হোম অফিসার অ্যাকসেপ্ট করে নাই। তো এই জন্য আমি আপনাকে বলবো যে, এই রুলটা হচ্ছে পারা যায়, আপনিও করতে পারবেন ইনশাল্লাহ, আমি মনে করি আপনিও পারবেন। তবে আপনার একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাডভাইজার কিংবা একজন সলিসিটারের সাথে কথা বলুন, যিনি আপনাকে অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে একটা ক্লিয়ার আনসার দিতে পারবে ওই ডকুমেন্টটা দেখে, যে আসলে আপনার অ্যাপ্লিকেশনটাতে এই সার্টিফিকেটের ইম্প্যাক্টটা কী হবে। ঠিক আছে? তবে আমার ধারণা আপনি পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তবে আপনি একজনের সাথে যোগাযোগ করুন, কথা বলুন, অবশ্যই এটা কোনো সমস্যা হবে না। যেহেতু আপনার সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন এটা অ্যাকসেপ্ট হয়েছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে ভাই কলার, ধন্যবাদ আপনার কলের জন্য। ধন্যবাদ ভাই। আমরা আরেকটা কল নেব। জি অবশ্যই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি মহিউদ্দিন বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি আমি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি বলেন। জি সেটা হচ্ছে যে, আমি 2019-এর জুন মাসে এই দেশে আসছিলাম স্পাউস ভিসায়, এবং যে রেসিডেন্স কার্ড পেয়েছি সেটার মেয়াদ শেষ হবে 2022-এর মার্চ মাসে। জি। তো আমি স্পাউস ভিসায় এই দেশে আসছি। তার আগে আমি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে পড়াশোনারত ছিলাম, এবং দেখা যাচ্ছে যে আমার অনার্স কমপ্লিটের জন্য আমার আরো 3টা সেমিস্টার বাকি আছে। তো 3টা সেমিস্টার সম্পূর্ণের জন্য আমার দেখা যাচ্ছে যে প্রায় সার্টিফিকেট নিয়ে আসতে প্রায় 1.5 থেকে 2 বছর লাগবে। এখন কথা হচ্ছে যে, আমি যদি আবার ব্যাক করতে চাই পড়াশোনাতে, সেক্ষেত্রে আমার এখানে কি কোনো ধরনের সমস্যা হবে কি না, বা অনেকে আমাকে বলছে যে আমি 3 মাসের বেশি বাহিরে গিয়ে থাকতে পারবো না, বা মানে এক একজন এক এক রকম কথা বলে। এখন আমি আসলে চাচ্ছি যে পড়াশোনাটাও কমপ্লিট করতে, আবার এখানের যে রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলো মেনে চলতে, যাতে আর ইন ফিউচারে ভিসা সংক্রান্ত কোনো সমস্যা না হয়। জি ধন্যবাদ। আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি, খুবই সুন্দর প্রশ্ন। আমি আপনার জন্য গুড লাক দিচ্ছি। আপনি ওয়ান্ডারফুল একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। আমারও খুবই স্বপ্ন আছে ইসলামিক সায়েন্স এবং ইসলামিক হিস্ট্রির উপরে মদিনা ইউনিভার্সিটি থেকে ইনশাল্লাহ একটা পড়াশোনা করার। ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করেন অবশ্যই যাব। তো আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে, আপনি যদি পড়াশোনা করার পারপাসে ইউকের বাইরে একটা দীর্ঘ সময় থাকেন, আপনার পরবর্তী অ্যাপ্লিকেশনে কীভাবে ইফেক্ট করবে। হ্যাঁ, যেহেতু ইমিগ্রেশন রুল আছে, একটা সার্টেন সময় পর্যন্ত বাইরে থাকা যাবে না, 180 দিন এবং 90 দিন, এটা বিভিন্ন রুল আছে। রুলগুলো এখন অনেক বলতে গেলে হবে। আমি আপনার স্পেসিফিক কোয়েশ্চেনে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে, এর বাইরে যেহেতু থাকা যাবে না, এরকম একটা রুল আছে, কিন্তু এই রুলটার আবার কিছু এক্সেপশন আছে। এবং আপনি যে এডুকেশন পারপাসটা বলছেন, এডুকেশন পারপাসে আপনি যদি দেশের বাইরে যান এবং এটা যদি রিলিভেন্ট হয়, এখানে কিন্তু এই কিওয়ার্ডটা কিন্তু আপনাকে জানতে হবে যে, আপনার দেশের বাইরে স্টে করাটা ওয়াজ রিলিভেন্ট ফর ইউর এডুকেশন। এটা যদি হয়, এটা হলে আপনি ওই সময়টার জন্য কাভার লেটার লিখবেন হোম অফিসের কাছে, লিখে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এবং ওইটা একটা ডকুমেন্ট দিতে হবে ইউনিভার্সিটি থেকে। এটা একটা লেটার আপনাকে নিতে হবে, যে লেটারটার মধ্যে ইউনিভার্সিটি কনফার্ম করবে যে হ্যাঁ, উনি আমাদের এখানে পড়াশোনা করতে আসছে, এবং ওনাকে এই পড়াশোনা করার জন্য এই সময়টা আমাদের এখানে থাকতে হয়েছে, এবং ওইটা অ্যাকসেপ্টেড হবে ইনশাল্লাহ। ঠিক আছে? সুতরাং আপনি যদি পড়াশোনা করতে চান, আপনি পড়াশোনা করতে যেতে চান, আপনি ইনশাল্লাহ পড়াশোনা করতে যেতে পারবেন।
একটা প্রতিবন্ধকতা থাকে, কিন্তু এই প্রতিবন্ধকতার একটা এক্সেপশনাল রুল আছে। সেই রুলের আন্ডারে কিছু ডকুমেন্ট দিয়ে ইউনিভার্সিটির কোর্স, ইউনিভার্সিটির সময় এবং ইউনিভার্সিটি একটা লেটার কনফার্ম করবে যে আপনার এই পিরিয়ডটা ওইখানে থাকা জরুরি ছিল এবং আপনি ওই জন্য ওইখানে থাকছেন। এই জন্য আপনি যদি ওই লিমিটেড পিরিয়ডের বাইরেও যদি থাকেন তখন হোম অফিস সেটাকে ডিসরিগার্ড করে। আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি, এবং আমাদের রিসেন্ট অ্যাপ্লিকেশন আছে যেটার মধ্যে এই ধরনের একটা বিষয় ছিল, এবং আমরা ওই ইউনিভার্সিটি থেকে লেটার রিকোয়েস্ট করছি, করার পরে তারা অ্যাপ্লিকেশন করছে। ইনশাল্লাহ আপনার ক্ষেত্রে এরকম হবে, আশা করি আপনি আপনার কোর্সটা সুন্দরভাবে শেষ করতে পারবেন। ধন্যবাদ অ্যান্ড গুড লাক ফর ইউ। ধন্যবাদ ভাই। আমরা আরও আমাদের হাতে 1 মিনিট সময় আছে ব্রেকের জন্য, কিন্তু আমরা আরও অনেক কলার অপেক্ষায় আছে। প্রিয় দর্শক, আমরা বিজ্ঞাপন বিরতি থেকে আসার পরে আবার কলে ফিরে আসবো, বাট আপনার কাছ থেকে আমরা উবারের বিষয়ে লাস্ট 1 মিনিট আমরা জানতে চাইছি। জি, উবারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কিছু ব্যাপার আছে, কারণ এই জিনিসটা যেহেতু রিসেন্টলি আসলো, শুক্রবারের জাজমেন্ট আসছে। আপনারা যারা উবারের বিষয়টাতে এটার কম্পেনসেশনের লেভেলটা ধারণা করা হচ্ছে যে যারা 2016 থেকে কিংবা তার আগে থেকে উবারের সাথে কাজ করে আছেন, পার্ট টাইম ফুল টাইম মিলিয়ে অনেকে হয়তো আপ টু 12,000 পাউন্ড পর্যন্ত কম্পেনসেশনের একটা সম্ভাবনা এখানে আছে। তবে এই সম্ভাবনাটা কিন্তু অটোমেটিক না, আপনাদেরকে এই সম্ভাবনাটার জন্য, এই 12,000 পাউন্ড কম্পেনসেশনের জন্য আগাতে হবে। এবং এটা কিন্তু আবার এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালটা কিন্তু অন্যান্য ট্রাইব্যুনালের মতো না যে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের বিরুদ্ধে ধুম করে আবার মামলা করে দেওয়া যায় না, যে আপনি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে একটা ক্লেম করতে পারবেন না। আপনাকে এটা প্রসিজিয়ার আছে, উবারের সাথে আপনাদেরকে নেগোসিয়েশন কন্টিনিউ করতে হবে, এবং আপনাকে এই নেগোসিয়েশনটা যখন শেষ হবে, সেই শেষের পরে যদি আপনি তাদের নেগোসিয়েশনের সাথে সন্তুষ্ট না থাকেন, তখন আপনি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যাওয়ার আগে তাদের একটা অ্যাডভাইজারি কমিটি আছে, এটাকে বলে এই কাজের কাছে আপনাকে আপনার প্রপোজালটা দিতে হবে। প্রপোজাল দেওয়ার পরে এই কাজ তখন আপনাকে আপনার অ্যাসেসমেন্ট বলবে, এই নেগোসিয়েশনের রেজাল্টটা বলার পরে আপনি একটা সময় পাবেন, সেই সময়ের মধ্যে আপনাকে ক্লেমটা অনুযায়ী করতে। কিন্তু আমার ধারণা এই পর্যন্ত ক্লেম পর্যন্ত হয়তো যাবে না। ওকে, ধন্যবাদ অপু ভাই। আমরা পরবর্তীতে অপু ভাই, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, উবারের যে বিষয়টা, জি আসলে কলার চলে আসছে আমাদের মাঝখানে, অনেক আলোচনা হচ্ছে। তো উবারের বিষয় বলতে চাচ্ছি এই জন্য, কারণ আমি চাচ্ছি যে উবারের যে ডিসিশনটা হয়েছে, এই ডিসিশনটার পরে উবারের ক্লেমটা আনার জন্য, এই ক্লেমটা আনার আগে অনেকগুলো কাজ করতে হবে। নেগোসিয়েশন স্টেজ আছে, এবং এই নেগোসিয়েশন স্টেজটা খুবই এক্সপার্ট ওয়েতে করতে হবে, যাতে করে, কারণ উবার তো আর্গু করবে, সঠিকভাবে ক্লেমটাকে অ্যাসেস করবে না। এই জন্য আমার কমিউনিটি সবাই যারা আমার দর্শক আছেন, আমি তাদেরকেও বলবো যে আপনারা একটা অ্যাডভাইস নেন, আপনারা একটা লিগ্যাল হেল্প নেন, নিয়ে এই নেগোসিয়েশনটা এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমে করান। কারণ হচ্ছে যে ক্ষেত্রে এক্সপার্ট, তাকে সেই ক্ষেত্রে নেগোসিয়েশন করানো দরকার। আমি যদি সরাসরি উবারের সাথে যোগাযোগ করি, উবার আমাকে একটা জিনিস বলবে, কিন্তু আমার এই অ্যাসেসমেন্টটা যেটা উবার আমাকে বললো, সেটা আসলে কতটুকু সঠিক হইলো, আইনগতভাবে কতটুকু সঠিক হইলো। আমি হয়তো ক্যালকুলেশন করে দেখছি, আমি হয়তো 5,000 পাউন্ড পাবো, উবার হয়তো আমাকে 4,000 পাউন্ড অফার করছে। এই যে 1,000 পাউন্ডের গ্যাপটা হচ্ছে, এই গ্যাপটা আমরা হয়তো অনেকে সাধারণ মানুষ যারা আছি তারা বুঝবো না, কিন্তু যারা এক্সপার্ট আছেন, যারা ইমিগ্রেশনের সাথে কাজ করেন তারা ইমিগ্রেশন এক্সপার্ট, যারা এমপ্লয়ারের সাথে কাজ করেন, এমপ্লয়মেন্ট লয়ের সাথে কাজ করেন, এমপ্লয়মেন্ট এক্সপার্ট। আপনারা, আমি এই জন্য অ্যাডভাইস করবো, আমার কথা হচ্ছে যে আমি প্রোগ্রামের মাধ্যমে এটা বলতেছি না যে আপনারা আমাদের কাছে আসেন, আমরা বলছি আপনারা যাদের কাছে যান ইমিগ্রেশন অ্যাডভাইজার, এমপ্লয়মেন্টের বিষয়ে আপনারা অ্যাডভাইস নেন, নিয়ে এই নেগোসিয়েশন স্টেজটা শুরু করেন। এবং সেই সাথে এতদিন যাবৎ 2016 থেকে প্রোডাক্টটা এই ক্লেমটা চলে আসছে। এখন যেহেতু এটার ডিসিশন হয়েছে, এটার কিন্তু একটা লিমিটেশন পিরিয়ড আছে। লিমিটেশন পিরিয়ডটা যদিও এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালের ক্ষেত্রে আপনার জন্য ইন্ডিভিজুয়ালি যখন আপনার ক্ষেত্রে ডিসিশনটা হবে তখন থেকে শুরু হয় নর্মালি, কিন্তু তারপরেও একটা লম্বা সময় এখানে পার হয়ে গেছে, আর এই সময়টা খুবই কম। এমপ্লয়মেন্টের ডিসিশনটা হওয়ার 3 মাসের মধ্যে আপনাকে ক্লেমটা ব্রিং করতে হবে। লিমিটেশন পিরিয়ডের যদিও একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে নলেজ অফ দ্য ইনসিডেন্ট যদি থাকে, যেমন আপনি যেদিন থেকে জানতে পারলেন আপনার রাইটটা আছে, তো আপনাকে এখন এই ডিসিশনটা হওয়ার মাধ্যমে এই না যে আপনি অটোমেটিক আপনার সব ক্লেম রেডি হয়ে যাবে, আপনাকে ক্লেমটাকে পার্সু করতে হবে। আর ক্লেমটাকে পার্সু করার জন্য আপনাকে একটা লিগ্যাল অ্যাডভাইস দরকার, আপনার একটা এক্সপিরিয়েন্স লোকের সাথে আলোচনা করা দরকার, যিনি আপনাকে আপনার সম্পূর্ণ রাইটটা এনে দিতে পারবেন। এই জন্যই আমরা এই জন্যই গুরুত্বপূর্ণ দিতে যাচ্ছি যে আমার কমিউনিটির মানুষ যারা আমার এই প্রোগ্রাম দেখেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা লিগ্যাল হেল্প নেন, এই উবারের ক্লেমগুলো নিয়ে আলোচনা করেন, আপনাদের ইন্টারেস্টটাকে রেজিস্টার করেন। এখন আমাদের হোয়াইট চ্যাপেলে অনেক ফার্ম এটা নিয়ে কাজ করছে, অনেকে আবার নো উইন নো ফি বেসিসেও কাজ করছে। সুতরাং আপনারা একটু খোঁজ নেন, যারা নো উইন নো ফি বেসিসে কাজ করবে তারা হয়তো একটা কমিশন নিবে, যাতে করে, এবং এই কমিশনটাও বিভিন্ন রেটে হতে পারে। আপনারা তাদের সাথে কথা বলে একটা নেগোসিয়েশনে আসেন, দেখবেন যে অবশ্যই একটা ভালো সুফল পাবেন। তবে হ্যাঁ,
এখনও পর্যন্ত কোনো কিছু কনফার্ম হয় নাই। এই যে সুপ্রিম কোর্টের যে ডিসিশনটা হয়েছে, এই ডিসিশনটা এখন আবার এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে ফেরত যাবে। এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল ইনিশিয়ালি যারা ক্লেমটা নিয়ে আসছিল তাদের ক্লেমটাকে অ্যাসেস করবে। খুব সম্ভবত ওই গ্রুপ অফ পিপলের মধ্যে 25 পিপুল আছে, 25 পিপুলের যে ক্লেমটা আছে সেইটাকে অ্যাসেস করবে, এবং সেই সাথে কিছু গাইডলাইন্স আসবে যে পরবর্তী যারা এই সেম টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে ছিল তাদের ক্ষেত্রে এই কী হবে, তারা কিভাবে তাদের রাইটটাকে সংশোধন করবে। যদিও উবার কিন্তু অলরেডি মানুষের কাছে ইমেল সেন্ড করছে, বলছে যে সবাই এটার মধ্যে পড়ে না, শুধুমাত্র লিমিটেড কিছু সংখ্যক মানুষ এটার মধ্যে পড়ে, যে কারণে উবার কিন্তু তাদের নিজস্ব রাইটটাকে লিমিটেড করছে। উবার তো চাইবেই, কারণ উবার যেহেতু লুজার, তারা তো যে কোনোভাবে তাদের রাইটটাকে লিমিটেড করছে। এই জন্যই তারা যাতে আপনারা উবারের এই ইমেলটাতে ভুল না বুঝে আপনারা লিগেল হেল্প নেন, নিলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য একটা ভালো সুফল আসবে। ধন্যবাদ। আমার কলার অনেকদিন ধরে অপেক্ষা করছেন, অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন, আমি আবার কলে ফেরত যাচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, আমরা কলে ফিরে যাচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই আমি বার্মিংহাম থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, আমি একজন ইউরোপিয়ান নাগরিক। জি। আমার ফ্যামিলি আমরা প্রি সেটেলমেন্ট করে ফেলেছি, এই বছরের শেষের দিকে আমরা সেটেলমেন্ট করব। আমার ওয়াইফের বাংলাদেশি পাসপোর্ট এবং তার কাছে আছে রেসিডেন্স কার্ড, যার মেয়াদ শেষ হবে আগামী 2022 সালের শেষের দিকে। আমার প্রশ্ন হচ্ছে ব্যারিস্টার সাহেবের কাছে, যে শুনতে পারলাম যে আমাদের ইউরোপের সাথে জুন মাসে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে, যে জুনের পরে যদি এই আমার ওয়াইফের যে রেসিডেন্স কার্ডটা আছে, সে যদি জুনের পরে ইংল্যান্ডের বাইরে কোনো দেশে যায়, সে নাকি কার্ড দিয়ে আর ঢুকতে আসতে পারবে না ইংল্যান্ডে। আমাদের নাকি জুনের আগেই রিপ্লেসমেন্ট রেসিডেন্ট কার্ড, এই ব্যাপারে একটা নতুন একটা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। এই ব্যাপারে একটু ব্যবসা সাহেবকে জয় করে একটু বুঝিয়ে বলবেন। জি, আমি ইমিগ্রেশন অ্যাডভাইজার, আমি যতটুকু পারি আপনাকে এই বিষয়ে বলার চেষ্টা করছি। আপনাদের যে রেসিডেন্স কার্ডের কথা বললেন, সেই রেসিডেন্স কার্ডটা পাওয়ার পরে নতুন স্কিমের আন্ডারে কি আপনারা প্রি সেটেল স্ট্যাটাস অথবা সেটেল স্ট্যাটাসের অ্যাপ্লিকেশন করছেন? আচ্ছা, হয়তো যদি আমার মনে হয় করেন নাই, কারণ এখনো যেহেতু আপনারা রেসিডেন্স কার্ড নিয়ে কথা বলছেন, আপনার প্রি সেটেল স্ট্যাটাস এবং রেসিডেন্স স্ট্যাটাস একটা জিনিস, এটা হচ্ছে রুল। এই স্কিমটা শুরু হওয়ার আগে যারা অলরেডি প্রি সেটেল মানে এই রেসিডেন্স কার্ড নিয়ে এদেশে ছিলেন, এই স্কিমটা শুরু হওয়ার পরে বলা হচ্ছে তাদেরকেও এই প্রি সেটেল স্ট্যাটাস এবং সেটেল স্ট্যাটাসের অ্যাপ্লিকেশনটা করতে হবে। সুতরাং আপনার ওয়াইফ যেহেতু এখন আপনি রেসিডেন্স কার্ডের কথা বলছেন, এখন আর রেসিডেন্স কার্ড ইস্যু করে না, এখন একটা ডিসিশন একটা পেপারের মধ্যে ইস্যু করে, সেই ডিসিশনের মধ্যে একটা প্রি সেটেল স্ট্যাটাসের নাম্বার থাকে। এই নাম্বারটাই বেসিক্যালি আপনার স্ট্যাটাসটাকে শো করবে। তো এখন যেহেতু আপনার কথা পর্যন্ত আমি বুঝতে পারলাম যে আপনারা রেসিডেন্স কার্ড নিয়ে কথা বলছেন, আপনাদেরকে করতে হবে যেটা এই প্রি সেটেল স্ট্যাটাস অথবা সেটেল স্ট্যাটাস, একটাই অ্যাপ্লিকেশন বেসড অন দ্য টাইম ইউ স্পেন্ড। কবে যেন আসছেন ওনারা বললেন? ওনার এই বছরের ইন্ডে অ্যাপ্লিকেশনের ডিউ টাইম হবে সেটেলমেন্টের, আই থিংক 5 ইয়ার্স, যদি 5 ইয়ার্স। তো আপনাদেরকে কিন্তু প্রি সেটেল স্ট্যাটাস এবং সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আমি যতটুকু বুঝতে পারলাম যে আপনাদের এই অ্যাপ্লিকেশন করতে হবে। আগের অ্যাপ্লিকেশন করা থাকলেও এটা করতে হবে, আমি মনে করি আপনি বুঝতে পারছেন। আগে আপনার রেসিডেন্স স্ট্যাটাস ছিল 4-5 বছর যাবত দেশে আসেন, তখন আপনি অ্যাপ্লিকেশন করতে, এই অ্যাপ্লিকেশনের উপর বেস করে আপনার রেসিডেন্সটা যদি কভার হয় 5 বছর, আপনাকে এরা অটোমেটিক সেটেল স্ট্যাটাস দিয়ে দিবে। আর যদি 5 বছরের কম হয়, আপনাকে প্রি সেটেল স্ট্যাটাস দিবে। তারপরে আপনি আবার সেটেলমেন্টের জন্য যেতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনার। তাহলে ভ্রমণে যাওয়ার আগে ওনাকে অবশ্যই আপনাকে এই অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে। ভ্রমণে যাইতে কোনো নিষেধ নাই, কারণ 30 তারিখ পর্যন্ত ওনাকে স্টপ করবে না, উনি আসা যাওয়া করতে পারবেন, কারণ 30 তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তবে এই অ্যাপ্লিকেশনটা করে ফেলেন। আপনাকে যারা আগে করছেন, আমি আগেও একটা প্রোগ্রামে বলছি, যারা আগে করছেন এর মানে এনে যে শেষ, নতুন আইনে বলা হইতেছে আপনারা যারা আগে করছেন তাদেরকে আবার করতে হবে। সুতরাং আবার করে ফেলেন ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, সুন্দরভাবে আলোচনা করার জন্য। আমরা নেক্সট কলে চলে যাব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, আমি যেটা জানতাম চাইলাম ডিপেন্ডেন্ট ভিসা। জি, আপনার দেশ থেকে আমার শ্বশুর শাশুড়ি আনতাম চাইলাম, সো আমার কি ধরনের ডকুমেন্ট এই দেশ থেকে আমার লাগবে আর কি? জি, আপনার স্ট্যাটাস কি দর্শক? আমি এই দেশের নাগরিক। আপনি এই দেশের নাগরিক, আপনি ডিপেন্ডেন্ট ভিসায় আপনার বাবা মাকে আনতে যাচ্ছেন, বয়স্ক বাবা মা ও শ্বশুর শাশুড়ি?
জি শ্বশুর শাশুড়ি যাই। জি, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ভিসা নামে একটা ভিসা আছে দর্শক, এই ভিসাটার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট ভিসাটা হইতেছে কেয়ারিং করার জন্য, যে আপনার শ্বশুর শাশুড়িকে আপনি লুক আফটার করবেন। এবং এই অ্যাপ্লিকেশনটা অনেক কমপ্লিকেটেড একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের ডকুমেন্টের মধ্যে সবচেয়ে বড় ডকুমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। আপনাদেরকে একটা ডিক্লারেশন দিতে হবে যে আপনার শ্বশুর শাশুড়ি দেশে আসার পরে 5 বছর পর্যন্ত কোনো পাবলিক ফান্ড নেবেন না, এবং আপনাদের এডিকুয়েট ফান্ড আছে যে ফান্ডের মাধ্যমে আপনারা আপনার শ্বশুর শাশুড়িকে লুক আফটার করতে পারবেন। এখন যদি আমরা নিজেরা যদি পাবলিক ফান্ডের উপর থাকি তাহলে আমরা আরেকজনকে কীভাবে লুক আফটার করবো, এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের একটা নেগেটিভ দিক। ঠিক আছে, মূল আলোচনাটা শুধু এই জায়গার মধ্যেই। আর আপনাদের ডিপেন্ডেন্সি প্রমাণ করতে হবে যে আপনার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, আপনারা টাকা পয়সা পাঠাচ্ছেন, ফাইন্যান্সিয়ালি পাঠাচ্ছেন, এবং ওনাদের কেয়ার দরকার। সবচেয়ে বড় কথাটা হচ্ছে ওনাদেরকে লুক আফটার করতে হবে, ওনাদের হেলথের উপর বেস করে ওনাদের কেয়ার দরকার। এই অ্যাপ্লিকেশনটা খুবই কমপ্লিকেটেড অ্যাপ্লিকেশন। আমি আশা করব আপনি বুঝতে পারছেন যে আপনার কী ধরনের রিকোয়ারমেন্ট দরকার। ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা বেশি দরকার, আর হেলথের বিষয়টা বেশি করে প্রমাণ করা দরকার যে দে নিড এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ কেয়ার। ঠিক আছে, তো আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। এটা চিন্তা ভাবনা করে দেখেন। এরপরে যদি আপনার কোনো হেল্প লাগে আপনি কোনো একজন সলিসিটার কিংবা ইমিগ্রেশন অ্যাডভাইজারের সাথে কথা বলুন, ইনশাআল্লাহ আপনি একটা ভালো সুফল পাবেন। ধন্যবাদ আপনার কলের জন্য। ধন্যবাদ। আমরা নেক্সট কলে যাব। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ। ভাই আমার দুইটা কোয়েশ্চেন আছে নাকি? জি 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 বলেন। যে আমার বিয়ে হয়েছে বাংলাদেশে, আর ইনশাআল্লাহ जो वीजा अप्लाई करवा लगी আমরা जो ওয়াইফ আর সাইড থাকি তাই তানোর বার্থ সার্টিফিকেট লাগবে নি, এটা যে পহলে একটা কোশ্চেন অ্যাপ্লাই করতে সময়। আচ্ছা, পরের কোশ্চেনটা আপনার। আর নেক্সট কোশ্চেন এলে গিয়া যে কিতা আপনার যে দইলাকা আপনার এনএইচএস ফি আর অ্যাপ্লায়ার ফি কত এই বইটার? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শক, আপনি শুনতে থাকেন। জি ধন্যবাদ আপনার কলের জন্য। বার্থ সার্টিফিকেটের ওইরকম বেশি ইম্পর্টেন্স কিছু নাই এখানে। ম্যারেজ সার্টিফিকেটের দরকার পড়ে আর পাসপোর্টের দরকার পড়ে। তারপরে যদি বার্থ সার্টিফিকেট আপনার সাথে থাকে আপনি দিতে পারেন, না দিলেও এটা কোনো খুব একটা বেশি ঝামেলা হয় না। আমার যতটুকু ধারণা আপনাকে বার্থ সার্টিফিকেট এই অ্যাপ্লিকেশনে রিকোয়ারমেন্টই না, আপনাকে পাসপোর্ট দিতে হবে, আর আর আপনি ভিসা ফি এর কথা চলে গেছেন। সত্যি দর্শক, আমি সত্যি কথা বলতে ভিসা ফি কখন কত হয় এটা আমি মনে রাখার চেষ্টা করি না, আমি আসলে জানিও না। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা, আর তার চেয়ে বড় কথা হলো এই বাংলাদেশের অ্যাপ্লিকেশনগুলোতে হয় কি বাংলাদেশি টাকায় ভিসা ফিটার কথা বলা হয়, একটু ডিফারেন্স হয়, একটু ডিফারেন্স হয়, কম বেশি হয়। তো এটার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবেন, অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পরে যে ডকুমেন্টটা আসে সেই ডকুমেন্টের মধ্যে টাকার অ্যামাউন্টটা লেখা থাকে। আমি এই জন্য দুঃখিত, আমি আসলে ভিসা ফি মনে রাখতে পারি না, আমি এটা মনে রাখার চেষ্টাও করি না কখনো। এটা আমি আর আগের একটা অ্যাপ্লিকেশনে এই জিনিসটা আমি স্বীকার করে নিচ্ছি যে আমি আসলে ভিসা ফি মনে রাখার চেষ্টা করি না। সেটা অ্যাপ্রক্সিমেটলি যদি একটা আইডিয়া দেওয়া যায়, অ্যাপ্রক্সিমেট আইডিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো 1-1.5 লাখ টাকার মতো হতে পারে, 1-1.5 লাখ টাকার মতো হতে পারে বাংলাদেশের টাকায়। আর হেলথ সার্চার্জ 628 পার ইয়ার হিসাবে হয়। তো আপনাদের যখন প্রথম বছর যখন ভিসাটা করবেন আপনাদের তো 30 মাসের ভিসা হবে, তো 30 মাসের হিসাবে 2.5 বছর। তো এই 628 এবং আরও 314, তো এই জিনিসগুলোকে অ্যাড করবেন। আমি দুঃখিত, আমি আপনাকে এই বিষয় করতে, তবে অবশ্যই আপনি যদি কোনো একজন ইমিগ্রেশন অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করেন অথবা গুগলে লেখেন, আপনি এটা খুবই সুন্দর আনসার পেয়ে যাবেন। আমি আসলে অন টপ অফ মাই হেড আমি এটা মনে রাখার চেষ্টা করি না কখনো। ধন্যবাদ। ধন্যবাদ বাবু ভাই। আমরা অনেক কলারই অপেক্ষা আছে, বাট আমরা খুব একটা বেশি কল নিতে পারবো না, আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে। জি, আমাদের 2 মিনিটের মধ্যে আমরা আশা করবো আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা সবাই ভালো থাকবেন। এখানে আমাদের কাছে কিছু ট্যাক্স আসছে, সেই ট্যাক্সগুলো থেকে আমি আপনাদেরকে বলতে চাই ইউ সেটেলমেন্টের 5 ইয়ার্সের স্কুল থেকে জিপি লাগবে কিনা। অবশ্যই লাগবে। আপনাদের 5 ইয়ার্সের যে আপনাদের 5 ইয়ার্সের রেসিডেন্সিয়ালের পিরিয়ডটাকে আপনাকে প্রমাণ করতে হবে। যারা এই দেশে আছেন টেন্যান্সি এগ্রিমেন্ট থেকে শুরু করে প্রুফ অফ অ্যাড্রেস থেকে শুরু করে স্কুলের লেটার সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে 5 ইয়ার্স প্রমাণ করতে হবে যে আপনারা 5 ইয়ার্স যাবত এই দেশে আছেন। আরেকজন স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন করতে চান, 2011 সালে ওনার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছিল, উনি স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা। যদি না আপনাদেরকে কোনো কারণে কোনো ডকুমেন্টারি ফ্রডের কারণে আপনাদেরকে বার দিয়ে না থাকে, আপনাদেরকে রেস্ট্রিক্টেড করে না থাকে, আপনাদের জন্য অ্যাপ্লিকেশন আবার ওপেন আছে। 2011 আজ থেকে 10 বছর আগে, সুতরাং আপনারা এখন চাইলে আবার স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন বেসড অন ইউ ফুলফিল দ্য স্টুডেন্ট ভিসা রিকোয়ারমেন্ট। ঠিক আছে। আর হচ্ছে
Financial requirement 5 years ago in Ireland and my application as a resident before applying 10 years route I was overstay জি ওভারস্টেয়ার হিসাবে যদি কেউ এই 10 years রুটের আন্ডারে 10 years এর রুটের আন্ডারে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চান আমাদের প্রোগ্রামগুলো দেখেন বেশ কয়েকবার এই বিষয়ে আমরা আলোচনা করছি যে হ্যাঁ যারা এক সময় ভিসা ছিলেন তারপরে ভিসা নিয়েছিলেন তারপরে আবার ওভারস্টেয়ার হয়েছেন তারপরে আবার ভিসা পাইছেন ওনাদের জন্য প্রভিশন আছে কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড কোনো আনসার নাই আপনাদেরকে ডকুমেন্টগুলো শো করতে হবে কোনো একজন সলিসিটারের সাথে যোগাযোগ করেন কোন ইমিগ্রেশন অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করেন আপনাদের ডকুমেন্টগুলো দেখান যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপটার কোন জায়গার মধ্যে ছিলেন ওভারস্টেয়ারের পিরিয়ডটা কীভাবে কানেক্টেড করা যায় এই দুইটা দেখার পরে আপনাকে ইমিগ্রেশন অ্যাডভাইজার ইনশাআল্লাহ অ্যাডভাইস করতে পারবেন যে আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন কি পারবেন না ধন্যবাদ বাবু ভাই এত ব্যস্ততার মধ্যেও আপনি অফিস করার পরেও আপনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে আমরা শেষ করছি অনুষ্ঠান আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে সকল দর্শককে আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম